প্রিয় দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সৈয়দ গোলাম দস্তগীরের একক চিত্রকলা প্রদর্শনী এপিক জার্নি অফ এ মাইগ্রেটরি বার্ড। প্রদর্শনী চলবে 14 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে মির্জা তানবিরা নিপার প্রকৃতিস্থ ভিজুয়াল আর্ট এক্সিবিশন ইন নেচার। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস প্রসেসে অনুষ্ঠিত হচ্ছে হাত কাটালি শিরোনামে বিশ্বজিৎ রায়ের একক শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনী চলবে 9 জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী। প্রদর্শনী চলবে 20 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। বাবা বাসায় চলো, অনেক হয়েছে। কার বাসায় যাবো? তোর বাসায়? আমাদের বাসায় চলো বাবা, অনেক হয়েছে। তুই এমনভাবে বলছিস যেন তুই বললে আমি এখন সুস্থ করে চলে যাবো। বাবা, মিন্টু ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, মানে মিন্টু হসপিটালে গিয়েছিল। আচ্ছা, এই সব কিছুতে মিন্টুকে কেন লাগবে? রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। চুমকি চলেছে একা পথে, মা গো মা, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, মিস লঙ্কা, যদি বউ সাজো গো, এর মতো বহু শ্রোতাপ্রিয় গানের শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি প্রখ্যাত সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। স্বাগত আপনাকে, শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, অনেক সুস্থ আছি। আসলেই তাই, এবং আপনাকে দেখলে আমাদের ভীষণ ভালো লাগে যখন দেখি এত ইতিবাচক একজন মানুষ, এবং আপনি যেখানেই যান আপনার এই পজিটিভ এনার্জিটা আপনি ছড়িয়ে দেন আমাদের মধ্যে। ভালো থাকার চেষ্টা করি এবং ভালো রাখার চেষ্টা করি। আসলে একটা সময় ছিল যখন ভীষণ রকম ব্যস্ত সময় পার করেছেন, নিঃশ্বাস ফেলবার সময়টুকুও হয়তো পাননি। 60-এর দশক থেকে এখন পর্যন্ত মানে অনেক শ্রোতাপ্রিয় গান আপনি আমাদেরকে দিয়েছেন। এখন এই যে কিছুটা অবসর হয়তো পান, সেই অবসর সময়টা আসলে কিভাবে কাটান বা কিভাবে যায় আপনার পুরো দিনটা? প্রত্যেকেরই আপস অ্যান্ড ডাউন থাকে, ঠিক আছে? আমারও আপস অ্যান্ড ডাউন অবশ্যই ছিল, আছে, থাকবে। তো এক একজন এক এক মানুষ এক এক রকমভাবে নেয়। যে আমি যখন পিকে ছিলাম তখনও যে টাইপের ছিলাম, এখনও পিকে নাই, কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখনও অনুরোধ আসে, ফাংশনের অনুরোধ আসে, টেলিভিশনের চ্যানেলে, প্রাইভেট চ্যানেলে অনুরোধ আসে, বিটিভিতে আসে, বেতারে আসে। তো আমি মনে প্রাণে গানকে ভালোবাসি জন্য আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন পর্যন্ত আমি গান গাইতে পারছি। এটি 18 কোটি লোকের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে। তো আমার যেটা সময় কাটার ব্যাপারটা হলো যে আমি কোনোদিন ব্যবসা করব কিংবা ফাস্টফুডের দোকান করব কিংবা অ্যাডভার্টাইজিং ফার্ম করব, যেটা গানের শিল্পী কিংবা অভিনেতা অভিনেত্রীরা করে থাকে, এটার পেশায় আমি ছিলাম না। আমার খালি একটাই ছিল যে আমি যেন গান গাইতে পারি। এবং আল্লাহর কাছে একটাই আছে যে আমি যতদিন আল্লাহ পাক আমাকে জীবিত রাখবেন ততদিন পর্যন্ত যেন আমি গান গিয়ে গাওয়ার সামর্থ্য থাকে, এটাই আমার ওনার কাছে চাওয়া। তো আমি যেটা করি সেটা আমি প্রচুর গান শুনি। এটা ভারতীয় হতে পারে, পাকিস্তানি হতে পারে, বিদেশি হতে পারে, সব গান শুনি। কারণ এখনও আমার অনেক শেখার বাকি আছে।
বলে আমি বিশ্বাস করি। শেখার তো শেষ নেই। হ্যাঁ, আর প্রচুর মানে ম্যাগাজিন পড়ি, সেটা সিনে ম্যাগাজিন, বিশেষ করে সিনে ম্যাগাজিন। আর আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা এখনকার লোকেরা আমাকে বলে যে আপনি অচল শিখি, সেটা হলো আমি এখনও খবরের কাগজ বাসায় 3টা রাখি আর বাইরের থেকে আরও 2-3টা নিয়ে এসে পড়ি। আচ্ছা, মানে আমার একদম সোজা সাপটা বলি যে আমি ওই যে মোবাইলে যেটা পড়া ওটাতে আমার খুব তৃপ্তি লাভ করি না। গানকে ভালোবাসি, সেটা রবীন্দ্রসঙ্গীত হোক, নজরুল সঙ্গীত হোক, পল্লীগীতি হোক, লালন হোক, গান প্রচুর গান শোনার চেষ্টা করি। আর নতুন প্রজন্ম যারা আসছে তাদের গান শুনতে আমার খুব ভালো লাগে। এবং ইন্ডিয়ান কিছু অনুষ্ঠান, এটা না বললেই না, সেটা হলো দাদাগিরি। আমি ফার্স্ট টু লাস্ট দেখি, সারেগামা পাস ফার্স্ট টু লাস্ট দেখি, কৌন বানেগা করোড়পতি দেখি এবং ইন্ডিয়ান আইডল দেখি। আচ্ছা, আমার টেলিভিশন দেখা হয়, নিউজ পেপার পড়া হয় আর গান শোনা হয়, গান করা হয়। হ্যাঁ, আর গান করা হয়, সেটা তো আছেই, সেটা তো একেবারে ছোটবেলা থেকেই শুরু করেছিলেন এখন পর্যন্ত সঙ্গীত। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, এখন যারা গান গাইছে, আমি একটু বলি, দে আর ভেরি ট্যালেন্টেড শিল্পী, আমাদের চাইতে বেশি। তবে দে আর নট গেটিং এনি গার্জিয়ান, প্রপার গার্জিয়ান। তারা মানে যে আমি না, সৈয়দ আব্দুল হাদী সাহেব, মাহমুদুল নবী সাহেব, বশির রহমান সাহেব, মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, খন্দকার ফারুক আহমদ সাহেব, মোহাম্মদ আলী সিদ্দিকী, তারপরে ফেরদৌসী রহমান, আঞ্জুমানা বেগম, সাবিনা ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন, রুনাল আল্লাহ, ইনারা যেই লিজেন্ডের সান্নিধ্যে আসতে পেরেছিলেন, এখনকার জেনারেশন, এখনকার শিল্পীদের আমি দোষ দিই না, এটা তাদের অদৃষ্টের ব্যাপার আর কি। তারা সেরকম কোনো গার্জেন পাচ্ছে না। সৃষ্টিকর্তা, জন্মদাতা, আমার ধর্মগ্রন্থের পরে যদি আমি কোনোটাকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, সেটা হলো গান। গানের সঙ্গে আমি জীবনে ফাঁকিবাজি করিনি, আমার জ্ঞান মতে গানের সঙ্গে ফাঁকিবাজি করিনি। কারণ আমাকে যেদিন টেলিভিশনে বলা হয় অমুক তারিখে আপনার সরাসরি অনুষ্ঠান আছে, তার সেই দিন থেকে আমার শুরু হয় আমি কী গান গাবো, কোন গান গাইলে লোকে খুশি হবে, কোন গান গাওয়াটা উচিত। 10-15 দিন আগে আমাকে জানায়, ওই 10-15 দিন খালি এটা নিয়ে থাকি। এবং আবার আমার কাছে কিছু পুরনো গান, আপনার পুরনো আমারই গাওয়া গান আর কি, সেগুলি যাতে ভালো করার চেষ্টা করি। কারণ এখন তো 80 বছরের বয়স, তো ভুলভ্রান্তি মানুষ মাত্রই হয়, তো চেষ্টা করি যাতে পারফেকশনটা আসে আর কি। এই যে চেষ্টাটা, এটা কিন্তু এখনকার, এইটার জন্য মাইন্ড করলে কিছু যায় আসে না। এখনকার ছেলেদের হলো যে তার অত্যন্ত মেধাবী, মানে গানের ব্যাপারও মেধাবী, আর কি করতে হবে। এই দেশে বহু লোক, আব্বাসউদ্দিন সাহেব থেকে নিয়ে আব্দুল আলিম সাহেব থেকে নিয়ে যদি বলা হয়, তারা কিন্তু ফিনান্সিয়ালি খুব একটা ভালো ছিলেন না, এবং এই দেশ কোনোদিন দিবেও না, অর্জন করে নিতে হয়। ঠিক আছে, সেই অর্জনের জন্য আমাদের নতুন প্রজন্ম যারা আসছে, তারা আমি আমার জানা মতে ম্যাক্সিমাম ছেলে মেয়ে নয়, ভালো ভালো কেউ ক্রুজ আপ থেকে আসছে, কেউ ওইখান থেকে আসছে, ওইখান থেকে বিভিন্ন রিয়েলিটি শো থেকে এসেছে, নাম করার পরে চলে গেল, কেউ নিউজিল্যান্ডে চলে গেল, কেউ অস্ট্রেলিয়া চলে গেল, কেউ আমেরিকায় চলে গেল, কেউ কানাডা চলে গেল। তাহলে দেশের লাভটা আসলে কোথায় হলো? তাহলে একটা ছেলে এত কষ্ট করে গান শিখলো, একটি মেয়ে এত কষ্ট করে গান শিখলো, লাভটা কি হলো? আপনি যে এতগুলো বছর ধরে গান করছেন, কখনো আপনার ইচ্ছে হয়নি যে একটি গানের স্কুল করি, সেখানে ছেলেমেয়েরা যেন গান শিখতে পারে? না, আমার আগে যারা ছিলেন ওনারাও চেষ্টা করছেন। এখানে ভালো কাজ করতে গেলে বিপদে পড়তে হয়। আমি একজনের কথা বলি, বারিন মজুমদার, যিনি একটা কলেজ করার জন্য, সঙ্গীত মহাবিদ্যালয় করার জন্যে ওনাকে অনেক লোকের, মানে এটা তো সরকারি ইয়ে থেকে আসে, তৎকালীন পাকিস্তানি আমলে তাকে অনেক কথাবার্তা শুনতেছে, ওয়াই ইউ আর ইন্টারেস্টেড ফর দিস কলেজ অফ মিউজিক। আচ্ছা, আমি যার কাছ থেকে, যার সান্নিধ্যে, যিনি আমাকে এই সিনেমা জগতে প্রথম গান গাইয়েছিলেন প্রয়াত এবং শ্রদ্ধাভাজন শ্রদ্ধা আজাদুজ্জামান সাহেব, উনিও কিন্তু একটা কলেজের প্রিন্সিপাল ছিলেন, সেখান থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। আর পরে যারা ছোট ছোট সংগঠন করেছিল তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়। তো একটা ভালো জিনিসের জন্য যদি এত কষ্ট করতে হয়, সেটা যদি সাকসেস না হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি গান গাই, হয়তো 1 কোটি লোক তো আমার ভক্ত আছে, 18 কোটি লোকের ভিতরে 1 কোটি লোক তো ভক্ত আছে, অবশ্যই তো আরো বেশি হবে। তারপর কোনো কারণে ওই গান শিখাতে গিয়ে আমার ব্যক্তিগত মতটা আমি খুলে বলি, সেটা হলো যে যখন আমি পয়সা দিয়ে গান শেখাবো, তখন যিনি পয়সা দিবেন গার্জিয়ান, ঠিক আছে, কিংবা তার বাবা মা
কিংবা যিনি গান শিখবেন সে বলবে স্যার আমি এই স্কেল থেকে গান গেতে চাই, আমি ওই স্কেল থেকে গান গেতে চাই। আমি খুরশিদ আলমের গলা কিন্তু একটা, ভোকাল কর্ড একটা, সেইটাতে যদি 10টা ইয়ে হয়, আমার আগে যারা শিক্ষকতা করেছেন তাদের কিন্তু শ্রদ্ধা নিয়েই বলতেছে তারা ভালো গান করেছেন, কিন্তু ওই যে যেহেতু বিভিন্ন ছাত্রছাত্রী তৈরি করতে গেছেন, করতে গিয়ে নিজের ক্ষতি করেছেন। এটা আমার সবার যে আমার সঙ্গে একমত হবেন তা না, হ্যাঁ এটা একটা আপনার ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত মত। আচ্ছা, এটা আল্লাহর দান, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। ভোকাল কর্ড যেটা, এটা গলা যেটা দেওয়া, আল্লাহ কিছু দিয়েছে, কিছু নিজের চেষ্টা করতে হয়, কিছু সিস্টেম মানতে হয়, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। করা উচিত নাটাই যদি আমি করি তাহলে হয়তো আমার সাকসেস এতটা হতো না। জাহিদুর রহিম সাহেব বলে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, তারপর অজিত রায় বলে একজন শিল্পী ছিলেন, তারপর সোরাব ভাই গান শেখাতেন, সোরাব ভাই গান গাইতেন ভালো, এবং উনি নজরুল সঙ্গীতের আমি বলবো যে জনক ছিলেন। কিন্তু উনাকে দিয়ে আজাদ রহমান সাহেব প্রথম আধুনিক গান একটা চলচ্চিত্রে গাইয়েছিলেন। জি। তো যারা শিল্পী রবীন্দ্রসঙ্গীত আধুনিক পল্লীগীতি এটা কিন্তু নিজের উপরে ডিপেন্ড করে। আমিও রবীন্দ্রসঙ্গীত কোনো এক টাইমে 1965 পর্যন্ত আমি গিয়েছিলাম। তখন যখন তৎকালীন সরকার যখন বন্ধ করলো তখন আমার অবস্থা যে না ঘাটকা না ঘাটকা। তখন আবার 66-এ অডিশন দিলাম, সেই বোর্ডে ছিলেন ফেরদৌসী রহমান, আব্দুল আহাদ সাহেব, সমর দাস। মানে এটা কি বাংলাদেশ বেতারে? বাংলাদেশ বেতারে, আচ্ছা, পাকিস্তান বেতারে। তো সমর দাস বলে একজন সুরকার ছিলেন, জি, উনি বলেন গলা ভালো, একজনকে কপি করো, ভারতীয় একজন শিল্পীকে কপি করি। আমি এখানে যেটা সত্যি সেটা বলছি যে আমাদের যারা শিল্পী যারা ছিলেন প্রত্যেকেই কাউকে না কাউকে অনুকরণ না, কাউকে একটু অনুসরণ করে। হ্যাঁ, আমারটা একদম পুরাপুরি অনুকরণ করা ছিল। আচ্ছা, সমরটা বললো গলা ভালো কিন্তু তুমি তো একজনকে কপি করো। আমি হ্যাঁ করি, যতদিন জীবিত থাকবে বলো ওই খুরশিদ আলম গান গায় অমুক শিল্পীর মতো। উনি কিন্তু আমার আত্মীয় না কিংবা আমার জানাশোনা লোক ছিলেন না। সাংঘাতিক হাওয়াইন গিটার বাজাতেন সমর দাস এবং ভালো সুর করতে পারতেন। আচ্ছা, তো আমি থাকতাম কাজী আলাউদ্দিন রোডে, আমার দেশের বাড়ি অন্য, কিন্তু কাজী আলাউদ্দিন রোডে আমার বাবা, দাদা, চাচা, চাচি, মা সবাই থাকতেন। তো এই কাজী আলাউদ্দিন রোড থেকে উনি থাকতেন লক্ষ্মীবাজার। আমি সাইকেল দিয়ে 10 মিনিটে যেতাম। তখন ঢাকার অবস্থা এত রাশ ছিল না। আচ্ছা, তো ওই 6টার সময় গিয়ে 1 ঘন্টা গান শিখতাম। সেই গান শেখা কোনো গান না, সাথে হয়তো 15 মিনিট, হ্যাঁ, রেতেই হয়তো দেখা গেল আরও 15 মিনিট। এরকম করতে করতে 6 মাস উনি শিখলেন। ওনার বাবা বলতে ছেলেটাকে মেরে ফেলছে, আর উনি বলতেছেন ছেলেটাকে মানুষ করতেছে। তো সমরদার কাছে আমি চিরকৃতজ্ঞ। আরও কিছু লোক যেরকম অজিত কুমার গুহ, উনি যদিও আমার শিক্ষক না, যখন আমি রবীন্দ্রসঙ্গীত গাইতেন উনি রবীন্দ্রসঙ্গীত শুনে বলে হ্যাঁ তোমার গলাটা খুব ভালো বাবা, উচ্চারণটা একটু বিহারি হয়। আমি তো উর্দু মিডিয়ামে পড়ালেখা, তো ওনার কাছে কিছু শেখার সুযোগ হয়েছিল। প্রত্যেকের কাছ থেকে এর থেকে ওর থেকে নিয়ে আমি নিজেকে সমৃদ্ধ করবার চেষ্টা। খুরশিদ আলম হয়েছে। আমি যদি বলি যে আমি জন্মের পরে থেকে খুরশিদ আলম হয়েছে, এর মতো মিথ্যাবাদী আর নাই। স্যার, 2 লাইন গান শুনতে চাইবো আপনার কণ্ঠে। আমার প্রথম গানটা বাবা মার প্রথম সন্তান ল্যাংড়া হোক আর যাই হোক সেটা খুব আদরের হয়, প্রিয় হয়। তো 67-এ আমার 2টি গান হয়েছিল, এবং এই 2টি গান তখন আমি যোগ্যতা অর্জন করিনি বেতারে কমার্শিয়াল সার্ভিসে রেকর্ডিং করার জন্য। সেটা হলো যে মানে রেকর্ডিং কোনো মিস করা যাবে না। মানে আজকে 7 তারিখ, আজকে যে শিল্পী আসবেন ওনার গান রেকর্ডিং হবে, কোনো কারণে যদি না আসতে পারে এই সুযোগটা আজাদ রহমান সাহেব আমাকে দিয়েছিলেন। আচ্ছা, উনি আগেই থেকে আমাকে গান শিখে রাখতেন, মানে তখন ব্যাচেলার ছিলেন, গান শিখে রাখতেন, মানে ব্যাকআপ হিসেবে আপনাকে সবসময় উনি রেখে দিতেন। তো গানটা হলো কবি সিরাজুল ইসলাম সাহেবের লেখা, কেরানীগঞ্জের বাড়ি। তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম। তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, এই একটা গান। আর একটা গান, এটার গীতিকার বাংলাদেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় গীতিকার জীবন্নেসে জামান। ওনার দেশের বাড়ি বগুড়া। ওনার ছোট বোন গান গাইতেন, আঞ্জুমানার বেগম। আর ওনার মেয়ে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সুপার ডুপার একজন সিঙ্গার, জিনাত রেনা, এখনো জীবিত আছে। তো ওনার লেখা একটা গান, আজাদ রহমান সাহেবের সুর করা।
চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি না পলাশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পা না করবি না পলাশের গুচ্ছ। এই গানটা গাই। এই গানটা গাওয়ার পরে তখন অল ওভার পাকিস্তান, এখানে কিন্তু ডিস্কের কোনো এইচএমবি ডিস্কের কোনো প্ল্যান ছিল না, এটা ছিল পাকিস্তান। তো এইখানে কলিম শরাফি ভাই একজন রবীন্দ্রসঙ্গীতের জাঁদরেল শিল্পী, আমি বলবো যে ওনার বটবৃক্ষ, ওনাকে আর রোজি লতি বলে এক ভদ্রমহিলা ছিলেন, এই দুইজনকে লিয়াজা অফিসার হিসেবে এখানে রাখা হয়েছিল, যে বেতারে যে গানগুলি হিট করে জনপ্রিয়তা পায় সেগুলিকে পাকিস্তানে পাঠানো হয়, করাচির থেকে আবার ডিস্ক হয়ে আসে, এটা সেল হয়। সেটা সেলে 7 স্ট্যান্ড করেছিল তোমার 2006 শপথ নিলাম। আজাদ রহমান সাহেব মিস প্রিয়ংবদা বলে একটা ছবি কলকাতায় করেছিলেন, সেখানে মানবেন্দ্র মুখার্জি তারপরে প্রতিমা বন্দ্যোপাধ্যায় গান গেয়েছিলেন। তো এইখানে উনি একটা ছবি পান, ছবির নাম ছিল আগন্তুক, সেখানে সৌরভ ভাই গান গেয়েছিলেন প্রথম গানটি। এবং আমি মিয়া মোহাম্মদ বদরুদ্দিন, চিটং বাড়ি, টিসিবিতে চাকরি করতেন, আর আব্দুর রৌফ বলে একজন শিল্পী, শ্রীপুরের বাড়ি, পল্লীগীতি খেতেন। এই তিনজনে মিলে আমরা কোরাস ছিলাম। গানটা ছিল কবি আইজুর রহমান সাহেবের লেখা। ওরে দেখ ভেবে তুই মন, আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে ধন, আরে দেখ ভেবে তুই মন, এই যে ধোঁয়াটা বলা, আরে দেখ ভেবে, এটা আমরা করতাম। আজাদ রহমান সাহেব একদিন আমাকে বললো যে তুমি আমার বাসায় এসো, তোমাকে একটা গান শেখাবো। তখন আমি বুঝি নাই কী শেখাবে, কেন শেখাবে জান। তো পরে এই গানটাই উনি আমাকে গাইছিলেন আগন্তুক ছবিতে, আমার চাচার লেখা। পরিচালক ছিলেন বাবুল চৌধুরী, প্রযোজক ইফতেখার আলম সাহেব ছিলেন। যেটা সবচেয়ে ইয়ে হলো যে আমি যখন স্টুডিওতে ঢুকি, এখন তো আমাদের মানে দেখা বলতে পারবো না যে অমুক দেখা ছিল, তো আমাকে প্রডিউসার দেখে, তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, বললো আর সাহেব আপনি শিল্পী চেঞ্জ করেন। তো উনি খালি বললেন যে স্টোন চিনতে আমি ভুল করি। তখন আমি এখন বুঝি, তখন আমি বুঝি না যে গানের সঙ্গে স্টোনের কী সম্পর্ক। তো উনি যে কথাটি বলেছিলেন এটা আমার আমরণ মনে থাকবে। বলে যে খুরশিদ আলম যদি এই গান না গায়, আপনার ছবি সুরকার আমি থাকবো না। এত বড় কথা আমার নিজের ফ্যামিলির কোনো লোক বলতো কিনা সন্দেহ আছে। এই ভদ্রলোক বিশ্বাস ছিল আপনার উপরে, তার বিশ্বাস ছিল এবং নিজের উপরে মানে ইজ ভেরি 100 মানে কনফিডেন্ট ছিলেন। তো যে কোনো কারণ হোক সেই গানটা ওই দিন রেকর্ডিং হয় না। নায়ক রাজাক তখন তার বাসায় নিয়ে গেল, ওইটা ওনার লিপে যাওয়ার কথা ছিল। উনি বললেন মিট উইথ মাই ওয়াইফ, এই আমার ছেলে এই মেয়ে। উনি পরপর 2 দিন ওনাকে ওনার বাসায় রাগলে কীভাবে রাগে, হাসলে কীভাবে হাসে, সিরিয়াস হয়ে গেলে কীভাবে, এটা দেখালেন। দেখানোর পরে বললো যে আপনার ভয়েস আমি লিপসিং দেবো। তারপরে আবার এই বন্দি পাখির মতো রেকর্ডিং হলো, গানটা গাওয়ার চেষ্টা করছি। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশখানি কে আমার নীল কেরে, ও পাহাড় ও নদী বলে দাও কিনে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। তারপরে এই গানের পরে তারপরে আমি সেকেন্ড ছায়াছবির গান গাই পিচ ঢালা পথে। নায়করাজ রাজ্জাকের কথা আপনি বলছিলেন, তিনি আপনাকে তার চলচ্চিত্রে অভিনয়ের কথাও বলেছিলেন, কিন্তু আপনি রাজি হননি। আপনার জোকার ছবি করেছিলেন, তখন বলেছিলেন যে আপনি আমার ফ্রেন্ডের রোলটা করেন। আমি বললাম যে ভাই কিছু মনে করেন, এই দেশ এমন একটা দেশ, গান করে কোনো রকম চলতেছি, মানে মোটামুটি লোকে গ্রহণ করতে, কারণ ছবিতে যদি ভালো না করতে পারি গানও শেষ, এইটাও শেষ। তা আমি ওনাকে বুঝাইতে সামর্থ্য হয়েছিলাম যে আমার দ্বারা হবে না, কারণ আমি খুব গুছিয়ে কথা বলতে পারি না। তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে উনি তখন খুব বলছেন যে না আমি দায়িত্ব আমি নিলাম, দায়িত্ব আমি তো কথা আমাকে বলতে হবে। কখনো ঢাকাইয়া কথা আসে, কখনো শুদ্ধ কথা আসে, আর এক্সপ্রেশন আসা হয় না। তো 1969 সালে আগন্তুক চলচ্চিত্রের মাধ্যমে আপনার প্লেব্যাকে যাত্রাটা শুরু হয় এবং 2015 সাল পর্যন্ত 450টিরও বেশি চলচ্চিত্রের গানে আপনি কণ্ঠ দিয়েছেন। এই যেটা রাষ্ট্রীয় সম্মাননা, আপনি তো 21 পদক পেয়েছেন, কিন্তু জাতীয় আমি 21 পদক পেয়েছি। 2017-তে আমি চ্যানেল থেকে আজীবন সম্মাননা পেয়েছি। 2019-এ পেয়েছি আমি, এখানে একটা ব্যাংক আছে আমেরিকান ব্যাংক, সিটি
সিটি ব্যাংক, তারা আজীবন সম্মাননা দিচ্ছে। এবং 2023-এ আমি পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিরোজা বেগমের একটা ফাউন্ডেশন আছে, আমাদের নজরুল সঙ্গীতের বিখ্যাত কণ্ঠশিল্পী, তার একটা পদক পেয়েছি। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যেকটা শিল্পীর জন্য অনেক আকাঙ্ক্ষার একটা বিষয় থাকে, সেটা নিয়ে কোনো আক্ষেপ আছে কি? না, আক্ষেপ থাকা উচিত না, আক্ষেপ থাকা এই জন্য উচিত না। আমি কিন্তু ওই পুরস্কারের জন্য এতদিন কাজ করেননি, অবশ্যই না। সত্যি কথা বলতে কি, যে লোকের যে আক্ষেপ থাকে না, বাংলাদেশের যে গুণী সুরকারগুলি ছিলেন, যাদের প্রথম যেরকম এই দিয়ে আমাদের 6 জন সুরকার, আজাদ রহমান সাহেব, আলী হোসেন সাহেব, আনোয়ার পারভেজ, আলম খান, আহমদ ইমতাজ বুলবুল, আলাউদ্দিন আলী, লিজেন্ড ছিলেন আলাউদ্দিন আলী, এদের গান করেছি। এবং সুবল দাস, উনি আমাকে প্রচুর গান গেয়েছেন। তারপরে আপনার মনসুর আহমদ বলে একজন সুরকার ছিলেন, রংপুর বাড়ি, ওনার যে গানটা তুমি বলো, ওই যে পাখির বাসার মতো দুটি চোখ তোমার, এইটা। তারপরে ওয়াদা ছবিতে হলো যদি বউ সাজো গো আরো। তো আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে প্রচুর গান গাওয়ার সুযোগ আমার হয়েছে। এবং আপনার এই গানগুলো গান গাইতেন, সবচেয়ে বেশি গান করেছে বোধহয় রুনা লালা সাবিনা, তারপরে শাম্মী আক্তার, রুলিয়া রহমান, তারপরে আপনার আরেকজন সুইডেনে থাকে সাবিনা আক্তার রুনা। তো প্রত্যেকের সঙ্গে গান করেছে এবং তারাও আমাকে অনেক হেল্প করেছে গান গাওয়া। আমার একটা অসুবিধা হয় কি, আমি এক জায়গায় বসে থাকতে পারি। আচ্ছা, একটু অস্থির প্রকৃতির। এবং আপনার এই গাওয়া গানগুলো এখনো পর্যন্ত নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কণ্ঠে কিন্তু আমরা শুনতে পাই, সেটা নিঃসন্দেহে অনেক ভালো লাগার এবং প্রাপ্তির জায়গাটা আসলে অনেক বেশি সমৃদ্ধ করে। অবশ্যই। আমি জানুয়ারির 1 তারিখে আমাকে একজন ভদ্রলোক ফোন করেছেন, ওনার বাড়ি কুষ্টিয়াতে, নাম তপন। তো উনি ফোন করে বললেন যে আপনি আমেরিকায় আসেন নাই, কিন্তু আপনার চুমকি গানটা নিয়ে 6টা স্টেটে 31st নাইট হয়েছে। এবং 6টা স্টেটে 6 রকম আওয়ার স্টাইল একরকম শুনালেন। এটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আসলেই তাই। ভীষণ ভালো থাকুন, সবসময় সুস্থ থাকুন। আজকে আমাদের আয়োজনে এসেছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আমরা ভীষণ রকমভাবে কৃতজ্ঞ। মেন টিভিকে অনেক ধন্যবাদ আমাকে এই দুপুরের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সঙ্গে যারা ক্যামেরায়, লাইটে, সেটে, সাউন্ডে যারা ছিলেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সেই সঙ্গে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এত কষ্ট করে দেখলেন তাদেরকে বলবো যে ছেলেমেয়েদেরকে আমাদের দেশের গান শোনাবেন। আর যারা শিল্পী তাদেরকে বলবো যে যখন গান গাইবেন দয়া করে গীতিকার, সুরকার, ছবির হলে ছবির নামগুলি বলার চেষ্টা করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, এই গানগুলি যেন আমি আবার নতুনভাবে আপনাদের শোনাতে পারি। আর আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।